প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। একজন হুজুরের বক্তব্য দেখলাম, যেখানে তিনি গণতন্ত্র নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। অর্থাৎ তিনি তার বক্তব্যে বলতে চেয়েছেন যে গণতন্ত্র অত্যন্ত খারাপ এবং খুবই দুষ্ট শাসন ব্যবস্থা, এবং তিনি আব্রাহাম লিঙ্কন নিয়ে অনেক কথাবার্তা বলেছেন। তো ওনার কথাবার্তায় মনে হলো যে ওনারা আসলে জানেন কম, বুঝেন কম, বলেন বেশি। যে কোনোভাবেই যদি কারো বিরুদ্ধে বলা যায়, কোনোভাবেই যদি কোনো একটা শাসন ব্যবস্থার বিরুদ্ধে বলা যায়, একটা সিস্টেমের বিরুদ্ধে বলা যায়, তাহলেই মনে হয় তাদের মনের মধ্যে যে অতৃপ্ত, তাদের যে অতৃপ্ত আত্মা, সেটা শান্তি পায়। তাদের যে ভাষায় বললাম আর কি। তো এই যে হুজুর উনি যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি বলছেন যে গণতন্ত্র মূলত ওই ইহুদি নাসারাদের বা খারাপ মানুষের শাসন ব্যবস্থা। তো উনি বাংলাদেশের প্রেক্ষাপটে বলছেন যে গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত থাকে একটা রাষ্ট্রে, তখন সেই রাষ্ট্রে হরতাল অবরোধ হয়, গাড়ি ভাঙচুর হয়, এইসব ইত্যাদি ইত্যাদি হয়। তো প্রিয় দর্শক, আমি একটু আগে যে কথাটা বলছিলাম, যে ওনার বক্তব্য থেকে আমি যে সারমর্ম পেলাম যে ওনারা জানেন কম, বুঝেন কম, বলেন বেশি। তো উনি এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য মূলত আব্রাহাম লিঙ্কন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট, ওনাকে দায়ী করলেন। কিন্তু উনি জানেন না যে এই যে গণতন্ত্র যে কনসেপ্টটা, এটা আব্রাহাম লিঙ্কন তো জাস্ট এই কালে, আধুনিক যুগে এসে কিছু কথাবার্তা বলেছেন। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা কথা বা গণতন্ত্র প্রতিষ্ঠার যে কনসেপ্টটা, এটা শুরু হয়েছে মূলত সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, এই যে পৃথিবী বিখ্যাত যে দার্শনিক, যাদেরকে মানব সভ্যতা হাজার হাজার বছর ধরে স্মরণ রাখবে, সে সকল দার্শনিকদের চিন্তা ভাবনা থেকে। আর ওনার কথা থেকে যে বিষয়টা উঠে আসছে, যে একটি দেশে গণতন্ত্র থাকলেই সেই দেশে হরতাল হয়, অবরোধ হয়, গাড়ি ভাঙচুর হয়, দোকানপাট ভাঙচুর হয়, অর্থাৎ কেবলমাত্র ধ্বংসলীলা, কেবলমাত্র ধ্বংস আর ধ্বংসাত্মক কার্যকলাপই হতে থাকে। তো আসলে ওনাদের যে জ্ঞানের জানার যে পরিধি, সেইটা যে কতটুকু সংকীর্ণ, এই ধরনের বক্তব্য থেকে আসলে স্পষ্টভাবে বোঝা যায়। প্রিয় দর্শক, আসুন আরো বিস্তারিত আলোচনা করার আগে কি বলেছেন এই হুজুর একটু দেখে আসি। আব্রাহাম লিঙ্কন দাজ্জালের বাচ্চার দেখায়া দেওয়া নীতিমালায় নয়। লং মার্চ, মিছিল, হরতাল, অবরোধ, এগুলো গণতান্ত্রিক কুফরি মতবাদের কতগুলো নির্দেশনা, এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক। বিশ্বাস হয় না? অনেক বড় কথা বলে ফেলছি মনে হয়। উদাহরণ দিব নাকি একটা? মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। হরতাল করা গণতন্ত্রের একটা কর্মসূচি, যেটা আব্রাহাম লিঙ্কন শিখাইছে। যে কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি জনগণের কোনো কথা মানতে না চায়, বুঝতে না চায়, আমলে নিতে না চায়, তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য মানুষ রাস্তাঘাট অচল করে দিয়ে হরতাল করবে। কে শিখাইছে এটা? ভাই, আল্লাহ শিখাইছে? কে শিখাইছে? জলের বাচ্চা শিখাইছে, যেটা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, গণতন্ত্র নামক কুফরি সংবিধান আবিষ্কারক আব্রাহাম লিঙ্কন। এই আব্রাহাম লিঙ্কন সারা পৃথিবীবাসীর মুসলমানদের মাথা থেকে ইসলামী খেলাফতের ছায়া মুছে দেওয়ার জন্য ইসলামী খেলাফতকে চ্যালেঞ্জ করে গণতন্ত্র নামক একটা স্বতন্ত্র জীবন ব্যবস্থা বানাইছে। সেই জীবন ব্যবস্থা দিয়া ইসলামের খেলাফতন্ত্রকে মিসমার করে দিছে। আজকে পৃথিবীর কোন মুসলিম অধ্যুষিত অঞ্চলে ইসলামের খেলাফতে ইসলামের রাজত্ব নাই, বরং গণতন্ত্রের আদলে সরকার গঠন করা হয়। ঠিক কিনা ভাই? এই গণতন্ত্রের কুফরি মতাদর্শের একটা বিষাক্ত শিক্ষা হচ্ছে হরতাল পালন করা। বিষাক্ত কেন বলছি? খারাপ লাগতেছে? আপনাদের অনেকেও হরতালে অংশ নিয়েছেন, ভাই আমিও নিছি ছোটবেলায়। খারাপ লাগারই কথা, কিন্তু ইসলামী দলিল দিয়া বুঝেন। হরতাল করে যখন আপনি রাস্তাঘাট আটকায় দিচ্ছেন, তখন সরকার আটকা পড়ে না জনগণ আটকা পড়ে? দাবি জানাইতেছেন সরকারের কাছে। রাস্তাঘাট আটকায় যতগুলো গাড়ি আটকাইছেন, এর মধ্যে রিক্সা আটকাই দিচ্ছেন। এমন শত শত রিক্সাওয়ালা আছে যারা দিন মজুর, সারাটা দিন পেডাল মারে, সন্ধ্যার পরে 500-600 টাকা যে কয়টা পায়, ওইটা দিয়ে বাজার হাট করে বাড়িতে গিয়ে রান্না বান্না করে বউ বাচ্চা নিয়ে খায়া ঘুমায়।
আছে না এমন দিনমজুর? ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, অটো চালক, সিএনজি চালক, এরা লাখপতি কোটিপতি, এরা প্রায় দিনমজুর। সারাদিনে যা ইনকাম করে ওইটা দিয়ে সন্ধ্যার পরে গিয়ে বাজার করে বাড়িতে। আপনি সরকারের কাছে দাবি জানাইতেছেন, আটকাই দিয়েছেন নিরপরাধ দিনমজুরকে। কোন ইসলামের শিক্ষা ছিল? লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একের অন্যায়ের শাস্তি অন্যজনকে প্রদান করা হবে না, এটাই ইসলামের বিধান ছিল। হাসরের মাঠে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একজনের অন্যায়ের কারণে আরেকজনকে শাস্তি দেবেন না। সুতরাং দুনিয়ার জীবনেও প্রত্যেকটা মুসলমানদের জন্য নির্দেশনা হলো, অন্যায় যে করবে শাস্তি সে পাবে, যে অন্যায় করবে না তার কোনো শাস্তি নাই। হরতালের বাস্তবতাটা দেখেন, একটা ঘটনা দিয়ে বুঝাই, সহজে বুঝবেন। আমি একবার চট্টগ্রাম গেছি, পরের দিন হরতাল, ভাই আমি জানতাম না। ঢাকা থেকে হানিফে উঠছি, চট্টগ্রাম গিয়ে ঢুকছি ফজরের পরে, এক মসজিদের ফজরের নামাজ পড়াইছে। নামাজ পড়ার পরে আবার গাড়ি স্টার্ট করছে, তখন আবসা অন্ধকার দূর হয়ে আলো আসতেছে। ওই সময় গাড়ি ঢুকবে, পরের দিন, এদিন কিন্তু হরতালের কথা। আমার কথা হলো, আমি রাত্রে রাত্রে গেছি, গাড়ি থেকে নেমে পড়লে বস আমি নিরাপদ, ওই দিন সারাদিন চট্টগ্রামে থাকবো, হরতাল আমাকে পাবে না। কিন্তু দেখেন ফজরের পরে এই ঘটনাটা কি ঘটছে। আমরা সবাই অঙ্গাত ছিলাম, জিমাচ্ছিলাম, কারণ সারা রাত্রে গাড়িতে ঘুম নাই। ফজরের পরে সবাই ঝিমাইতেছে, হঠাৎ করে গাড়ি এমন হার্ড ব্রেক করছে যে প্রত্যেকটা যাত্রী মাথা সামনের সিটের পেছনে ধাক্কা খাইছে। খায়া সবাই লাফ মেরে উঠছে। ঘটনা কি ঘটলো? সামনে তাকায় দেখে একটা ট্রাক তার 4টা চাক্কায় তেল দিয়া আগুন লাগাই দিছে। হরতাল পালন করেনেওয়ালারা, তারা কে ছিল, কোন দল ছিল আমি পরিচয় বলবো না, এইগুলো আমরা অনেকেই করে থাকি, করে আসছি। বিভিন্ন কর্মসূচির নামে হরতাল পালন আমরা করে আসছি। কিন্তু ভাই, ইসলামের আদালতে গণতন্ত্রের কুফরি নিজামের এই সমস্ত বিষাক্ত শিক্ষাকে একটু যাচাই করে দেখেন না আগে। হরতাল যখন দেওয়া হয়, তখন বাস, ট্রাক মালিক, বড় বড় গাড়ির মালিক যারা, তারা চিন্তা করে একদিনের ইনকাম না হয় 20,000 30,000 টাকা, কিন্তু আমার গাড়িটার দাম 22 লক্ষ টাকা। এরকম একটা ট্রাক যেটা জ্বালাইছে, আমি যাচাই করে দেখলাম এটার দাম 22 লক্ষ টাকা আছে, 20 থেকে 22 লক্ষ টাকা। এই 22 লক্ষ টাকার ট্রাক 10,000 12,000 টাকার ইনকামের লোভে মালিকরা বের করে নেওয়ার অনুমতি ড্রাইভারদেরকে দেয় না, পরিষ্কার নিষেধ করে দেয় যে আমার ইনকাম আজকে না হোক, আমার গাড়ি নিরাপদ থাকুক। মালিকরা এটাই করে। তাহলে মালিক দোষ করছে? দোষটা করছে কি? ড্রাইভার মালিকের চোখ ফাঁকি দেওয়ার গাড়ি নিয়ে বের হয়ে গেছে, বের হইয়া হরতাল পালন করে নেওয়ালাদের খপ্পরে পড়ে গেছে। পড়ার পরে মার মার কাট কাট করে চতুর্দিক থেকে হরতাল পালনকারীরা আগুন নিয়ে যখন ট্রাকের দিকে আগাইছে, তখন ড্রাইভার সাহেব গাড়ির আমানতদারি রক্ষা করার জন্য সিটে বসে রয়েছে। কি করছে ভাই? লাফ দিয়া দরজা খুইলা, লাফ দিয়া নাইমে সোজা দৌড়। আমাদের নিজের চোখে দেখছি ড্রাইভার দৌড়ে যেতেছে। এখন হরতাল পালনকারীরা ড্রাইভারে না দৌড়াইয়া ট্রাক পাইছে হাতের নাগালে, লাগাও আগুন। মালিক দোষ করছিল, ট্রাক নিয়ে বাড়িছে, ছোটখাটো একটা দোষ করছে ড্রাইভার। আর যাদের কাছে দাবি জানানো হচ্ছে তারা শাসক শ্রেণী, তারা এখানে কেউ নাই। গাড়ি জ্বলছে কার? মালিকের। 16 আনা নিরপরাধ একজন মানুষের একটা গাড়ি পড়ে 22 লক্ষ টাকার ক্ষতিদার করা হয়েছে। একটা পয়সার জবাব তারা হাসরের মাঠে আল্লাহর কাছে দিতে পারবে না। আব্রাহাম লিঙ্কন দাজ্জালের বাচ্চা ইসলামী খেলাফা ব্যবস্থাকে পৃথিবী থেকে মিসমার করে দেওয়ার জন্য এই গণতান্ত্রিক কুফরি নিজাম চালু করেছে। সেই কুফরি নিজাম আজকে আমরা মাথায় নিয়ে নিয়ে ঘুরতেছি। এই হলো আমাদের বাস্তবতা। ওইদিকে যাচ্ছে না, সেটা আলোচ্য বিষয় নয়, মূল আলোচনায় যাই। বলতেছিলাম, আল্লাহর দিনের জন্য কর্মসূচি পালন করতে গিয়া বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। প্রতিবাদ করারও ইসলামের রূপরেখা দেওয়া আছে, আব্রাহাম লিঙ্কনের টেনে দেওয়া দাগ অনুযায়ী নয়। তো প্রিয় দর্শক, আপনারা শুনলেন হুজুরের বক্তব্য। তো ওনার ভাষ্য মতে যে রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকে, সেই রাষ্ট্রে কেবলমাত্র যে প্রাণহানি বা ঝগড়া বিবাদ কিংবা গাড়ি ভাঙচুর, হরতাল অবরোধ, এগুলাই কেবলমাত্র হয় এবং মানুষের জানমালের ক্ষতি হয়। এই ধরনের বক্তব্য আসলে উনি দিলেন এবং উনি এই জন্য আব্রাহাম লিঙ্কন, সাবেক মার্কিন প্রেসিডেন্টকে খুব বেশি দায়ী করলেন যে উনি শিক্ষা দিয়ে গেছেন, যদি একটা দেশের সরকার কিংবা কর্তৃপক্ষ যদি দাবি না মানে, তাহলে আপনারা ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করবেন। রাষ্ট্রের মধ্যে যত রাষ্ট্রের সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রীয় যে সম্পদ আছে, সেগুলা আপনারা ভাঙচুর শুরু করবেন, সেগুলা ডিস্ট্রয় করা স্টার্ট করবেন বা শুরু করবেন আন্দোলনের মাধ্যমে।
তো এই যে কনসেপ্টটা, এটা উনি আসলে এখান থেকে বোঝা যায় যে ওনারা যে বাংলাদেশ ব্যতীত পৃথিবীর আর কোনো জায়গা দেখেন নাই। পৃথিবীর যে পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র, উন্নত গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে সেগুলা ঘুরে দেখার তো সুযোগ তাদের হয় নাই। আর ওনারা তো মূলত ওই যে তাদের ইমানের আঘাত পড়বে বা ইমান চলে যাবে, এই জন্য হয়তো চেষ্টাও করেন না কখনো পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক রাষ্ট্রগুলোকে দেখার। তো প্রিয় দর্শক, আমরা মূলত পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কে জানি, তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে জানি, ভ্রমণ করেছি, দেখেছি যে গণতান্ত্রিক রাষ্ট্র মূলত এই যে ভাঙচুর, এগুলা মূলত বাংলাদেশের মতো এই যে তৃতীয় বিশ্বের দেশগুলোতেই হয়। যেমন আমি যতদূর মনে করি যে বাংলাদেশের সবচেয়ে বেশি হয়। তো উনি কেবল জাস্ট বাংলাদেশটাকেই দেখেছেন। আর এগুলা মূলত করে কারা? এগুলো মূলত ওনারাই করেন। এই যে উগ্রবাদী চিন্তা ভাবনার যে মানুষগুলো আছে, ওনারাই এটা করেন। ওনারাই চান যে শারীরিক বল প্রয়োগের মাধ্যমে কিংবা হত্যা করার হুমকির মাধ্যমে, কাউকে হত্যা করার মাধ্যমে বা জ্বালাও পোড়াও, এই সংস্কৃতির মাধ্যমে ওনারাই চান যে ওনাদের শাসন প্রতিষ্ঠা করতে, ওনাদের যে নৈতিক চরিত্র সেটা ফুটিয়ে তুলতে। কিন্তু পৃথিবীর যে উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে সেইখানে গণতন্ত্র আছে ঠিকই, কিন্তু ভাঙচুর নেই। এরকম খুবই কম জায়গা দেখবেন যেখানে বাংলাদেশের মতো এই যে বিশাল বড় র্যালি নিয়ে দা রামদা কিংবা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মানুষ রাস্তায় রাজপথে নেমে গাড়ি ভাঙচুর করতেছে। এটা কেবল বাংলাদেশেই দেখবেন। এই যে পৃথিবীর ইউরোপিয়ান যে রাষ্ট্রগুলো আছে সেখানে দেখবেন, হ্যাঁ, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ স্ট্রাইক করবে যে আজকে যদি কারো শ্রমিকদের একটা দাবি আদায় করতে হয়, যদি কর্তৃপক্ষকে জানায় এবং সেই দাবি যদি মানা না হয়, তো তারা স্ট্রাইক করবে, তারা তাদের কর্মক্ষেত্রে আসবে না, এটা তাদের রাইট আছে। এখন কেউ যদি করতে চায় তাহলে তারা ওই কমিউনিটি তাদেরকে বাধা দিবে না। তো এটা হচ্ছে মূলত যে বাংলাদেশেই যে এই যে আপনারা যে মানুষকে কেবলমাত্র ধ্বংস, ঘৃণা, হত্যা করে এগুলো শিখান, আপনাদের এই শিক্ষার কারণেই মানুষ কি চায় যে যদি একটা অবরোধ হয় তো নিজের কাজ না করুক, সে অন্য কেউ চায় বাধাগ্রস্ত করতে, এবং কেউ যদি তার মতের বিরুদ্ধে যায়, গিয়ে তার মতো করে কাজ করে, তাহলে তাকে মারতে বা তার একটা গাড়ি থাকলে সেটা ভাঙতে, তার বাড়ি থাকলে সেটা ডিস্ট্রয় করে দিতে তারা পিছু পা হয় না বা তারা পিছনে তাকায় না। তো মূলত এই যে হুজুররা বা এই ধরনের যে বক্তারা, তারা ওই বাংলাদেশটাকেই পুরো পৃথিবী মনে করে, বাংলাদেশের কালচারটাকেই পুরো পৃথিবীর কালচার মনে করে। ওই যে তারা যখন নিজে তো হিংসাত্মক মনোভাবের হই, বরং তারা যাকে শেখায়, তাদের কাছে যারা শিখতে যায়, পড়তে যায়, তাদেরকেও তারা একইভাবে হিংসাত্মক মনোভাবের বা এইভাবে উগ্রবাদী করে তারা মূলতই গড়ে তোলে। তো এই যে প্রিয় দর্শক, এই যে হুজুরের কথাবার্তা থেকে এটা একদম স্পষ্টভাবে ফুটে উঠেছে বা স্পষ্টভাবে এটা বের হয়ে আসছে যে ওনারা পুরো পৃথিবীটাকে বাংলাদেশ মনে করেন। অর্থাৎ তারা মনে করেন যে বাংলাদেশে যা ঘটে সেটা পুরো পৃথিবীতে ওই রকমই মনে হয় ঘটে। তো আমি এই হুজুরকে বা এই ধরনের যারা মনোভাব পোষণ করে আপনাদেরকে আহ্বান জানাবো যে গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা চাচ্ছেন আপনাদের যে টার্গেট, যে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে একদম উপরে ফেলে দিয়ে আপনাদের খিলাফত প্রতিষ্ঠা করতে। তো যা হয়ে আসছে আমরা দেখতেছি বিভিন্ন স্বৈরতান্ত্রিক ইসলামিক রাষ্ট্রগুলোতে। তো আপনাদের এই যে মনোবাসনা সেইটা পূর্ণ করার আগে, বা এই যে গুজবটা আপনারা ছড়াচ্ছেন যে একটা দেশে গণতন্ত্র থাকলেই কেবল ওই দেশটাতে ভাঙচুর, মারামারি, হানাহানি হয়, সো এই ধরনের মনোবাসনা আপনারা অন্যের কাছে বলার আগে, আপনারা এগুলো প্রচার করার আগে পৃথিবীর সফল গণতান্ত্রিক রাষ্ট্রগুলো দেখে আসবেন। আপনারা ওইসব পৃথিবীর সফল গণতান্ত্রিক রাষ্ট্রগুলো না দেখে কেবলমাত্র আপনাদের মতো মন গড়া বক্তব্য মানুষকে শুনিয়ে আপনাদের মতো আপনারা যে মোবেন মুল্লুক হিসাবে বাংলাদেশটাকে দেখতে চাচ্ছেন, সেটা এই বাংলাদেশের গণতন্ত্রকামী স্বাধীন মানুষগুলা হতে দেবে না। এটা কখনো সম্ভব না। আপনারা দেখতেছেন তো, আপনারা স্বাধীনতার পর থেকে শুরু